ঢাকা স্ট্রিম থেকে যুক্ত হচ্ছি জুলাই অভ্যুত্থানে আহত হওয়া একজন ব্যক্তির সঙ্গে। যাত্রাবাড়ীতে ৫ আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান, সেদিন যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে ছাত্র জনতার বড় এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে একজন ব্যক্তি আহত হয়েছিলেন, যার মাথায় গুলি লেগে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। এখন থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। আমরা তার সঙ্গে কথা বলবো, তার বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজল মিয়া, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং এই আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আসসালামু আলাইকুম কাজল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। কবে নাগাদ দেশে ফিরবেন? ইনশাল্লাহ 15 আগস্ট আমারে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে। 15 আগস্ট অথবা 16 আগস্ট আমার ফ্লাইট হবে খুব সম্ভবত। আপনাকে তো চিকিৎসার জন্য পাঠালো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারাই সব ধরনের ব্যবস্থা করেছে। তাদের জন্য আপনি কি বলতে চান? সরকারের প্রতি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞ আমি। ইমার্জেন্সি অবস্থা ছিল খুবই, এক রাতের মধ্যে আমার এই ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠাই। এরপরে থাইল্যান্ডে আমি যথেষ্ট ভালো চিকিৎসার মাধ্যমে আজকে আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থায় আছি। আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, সেখানেই তো আন্দোলনে যোগ দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। শুরুর দিকে আমি গেরুয়া থেকে ওই যে ক্যাম্পাসে যে আন্দোলন হইতো ডেইরি গেটে, ওইখানে প্রথম দিকে আমি ক্যাম্পাসের ছোট ভাইদের সাথে জড়িত ছিলাম। পরে যাত্রাবাড়ির দিকে গেলেন। যাত্রাবাড়িতে কেন গেলেন? যাত্রাবাড়িতে গেলাম, আমার বিবাহ বার্ষিকী ছিল 1 আগস্ট। ওই প্রোগ্রাম উদযাপন করার জন্য আর কি আমি, আমার ভাইয়ের বাসা ছিল নারায়ণগঞ্জে, ওইখানে গেছিলাম। ওই 5 5 তারিখে আগস্ট। আমি আমার বড় ভাইয়ের বাসা থেকে ওই লং মার্চ টু ঢাকা প্রোগ্রামে অংশগ্রহণ করি। পরে 5 আগস্টের দুপুর বেলায় আমি মাথায় গুলি বিদ্ধ হই। আপনার স্ত্রীর জন্য আপনি কি বলবেন? প্রথম বিবাহবার্ষিকী আপনার আন্দোলনে কাটলো, দ্বিতীয় বিবাহবার্ষিকী হাসপাতালে। আমার স্ত্রীর কাছে আসলে আমি কৃতজ্ঞতা এবং ঋণী অনেক। ওরে মূলত আল্লাহ আমার জীবনে রহমত হিসেবেই পাঠাইছে, আর নইলে আমার এই দুঃসময় আসলে ও যে ভূমিকা পালন করছে এটা আসলে আমার ভাষায় প্রকাশ করার কোনো ওয়ে নেই। প্রথম বিবাহ বার্ষিকী আমার কাটলো আহত, তখন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। ও আমার চাইতে বেশি যুদ্ধ করছে, কারণ আমি তো অজ্ঞান হয়েছিলাম, আর ও আমার ওই অবস্থায় দেখছে, ও তখন সজ্ঞানে সম্পূর্ণ। ও আমার চেয়ে বেশি ফাইট করছে আমি মনে করি। গত পরশু মনে হয় দ্বিতীয় বিবাহ বার্ষিকী গেল আমাদের। এখন আমরা এখনো হসপিটালে, থাইল্যান্ডে, দেশের বাইরে। আপনারা ৩ ভাই ১ বোন সম্ভবত। এই আন্দোলনের সঙ্গে জড়িত থাকা, যুক্ত হওয়ার পেছনে আপনার ভাই বোন বা তাদের কি কতটুকু সমর্থন ছিল? আমার বড় ভাই আমার সবসময় একটু শাসন করার চেষ্টা করতো। আমি তো একটু ডান পিটে স্বভাবের, মানে আমি কিছু শুনতাম না কারো কথা। আর আমার ছোট ভাই যে ছিল, ওর সাথে আসলে আমার চারিত্রিক আদর্শ এবং চেহারাগত মিল আছে অনেক। ছোট ভাই সজল নাম। ওর সাথে আমার আলোচনা হতো আন্দোলন শুরুর দিকে, তো ও বলতো, আমি যেভাবে বলতাম ও একই রকম কথাই বলতো, যে শেখ হাসিনা আসলে ভালো করতেছে না, তার এখন একটা সাজা হওয়া উচিত। তা আমরা আলোচনা করতাম এরকম। আমি ওরা বলতাম যে এবার শেখ হাসিনা এমন একটা ভুল করতেছে, ছাত্রদের রক্ত যদি রাস্তায় একবার ঝরে তাহলে এবার শেখ হাসিনার সময় শেষ। তারপরই শেখ হাসিনা পালাইলো দেশ থেকে। তো আমরা দুই ভাই এটা উদযাপন করছি অনেক। আমার ছোট ভাই আর কি আমার এই আন্দোলনের বিষয়ে আমার অনেক সাহস যোগাইছে, অনুপ্রেরণা যোগাইছে, এবং আমি অসুস্থ হওয়ার পরে নিউরোসায়েন্স হসপিটালেও প্রায় 3 মাসের মতো ফ্লোরে ঘুমাইছে, অনেক কষ্ট করছে, রাত্রে ঘুমাইতে পারে নাই, হসপিটালে রয়েছে আমার ওয়াইফের সাথে। আচ্ছা, হ্যাঁ, আমরা ওই দিনের ঘটনায় যাই। আমরা ভিডিওটা বারবার দেখেছি আপনার, যখন গুলিটা লাগে। আপনি দেখলাম যে ২ হাত উপরে তুলে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন বা কিছু একটা দেখানোর। ওইটা আসলে হাত তুলে কি দেখাচ্ছিলেন? আমি তো আসলে ওই সময়ে ছাত্র জনতার উপরে পুলিশ এত প্রচুর পরিমাণে ক্ষিপ্র আক্রমণ করতেছিল, আমি দিশাহারা হয়ে গেছিলাম যে কি করা উচিত আসলে। এবং অন্যান্য শিক্ষার্থী যারা ছিল তারাও ভয় পেয়ে গেছে, কেউ আসলে আর কি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারতেছিল না। তা ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বাড়তেছিল, প্রত্যেক মিনিটে মিনিটে এক একজন হতাহত হইতেছিল। তখন আমার আর কি মাথায় কাজ করছে যে আমি যদি একটু এদের গুছায় রাখতে পারি তাহলে হয়তো কিছু মানুষের প্রাণ কম যাবে। তো আমি চেষ্টা করতেছিলাম ছাত্রদের একটু আটকায় রাখার। তো ওই সামনে যায় আমি ছাত্রদের আটকাচ্ছিলাম যে তোমরা দাঁড়াও, কি হয় আমরা দেখি, পুলিশের উপরে কেউ আক্রমণ কইরো না। এর মধ্যে পুলিশের সাথে আমার কথা হইলো, মানে আমার সাথে আই কন্টাক্ট হইলো একজন অফিসারের। তার সাথে আমি হাত তুলে কথা বললাম যে আমি একটু কথা বলতে চাই। তো উনিও আমার সিগন্যাল দিলো, ঠিক আছে আপনি আগায় আসেন। তখন আমি সামনে চলে গেলাম আগায় হাইটে। তারপরে যাই ওনারে বললাম যে আপনারা গুলি কেন করতেছেন, শেখ হাসিনা আসলে, আমি তো তখন জানি না যে শেখ হাসিনা পালাই গেছে চলে, অলরেডি ততক্ষণ পালাইছে শেখ হাসিনা, তো আপনারা কেন আমাদের গুলি করতেছেন, আমরা তো আপনাদের কিছুই বলি নাই। এর মধ্যে পিছনের সারির থেকে কোন একজন পুলিশ অফিসার
আমার মাথায় গুলি করছে। আহত হওয়ার আগে সর্বশেষ আপনি কি দেখেছিলেন? আমি কথা বলতেছিলাম পুলিশের সাথে, ওই পর্যন্তই মনে আছে। এই কথা বলা অবস্থায় আমার গুলি লাগে আর আমি রাস্তায় পড়ে যাই। এরপরে আমার আর তেমন কিছুই মনে নেই। তারপর যখন আপনি জেগে উঠলেন তখন প্রথম কি দেখলেন? আমার গুলি লাগার পরে ওইখান থেকে আমার সহযোদ্ধা ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে আমার ওইখান থেকে উদ্ধার করে নিয়ে মাতইল নামক একটা হসপিটাল আছে কাজলায় যাত্রাবাড়ির, ওইখানে আমার অ্যাডমিট করা হয়েছিল। এর পরের দিন আমার ওইখানে অপারেশন হয়, প্রথম অপারেশন। এরপরে আমার নিউরো সায়েন্সে নিয়ে যায় ওইখান থেকে। নিউরো সায়েন্সে 6 আগস্টে খুব সম্ভবত আমার প্রথম অপারেশন হয়। তারপরে আমার 15 দিন পরে হচ্ছে প্রথম জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পরে হচ্ছে আমি দেখি আমার ওয়াইফ হচ্ছে আমার সাথে কথা বলতেছিল। সে আমারে বলতেছিল যে তুমি যদি সুস্থ না হও মার সেবা করবে কে? এই কথা শোনার পরে হচ্ছে আমার প্রথম সেন্স কাজ করা শুরু হয়। আমি কান্নাকাটি শুরু করছিলাম। আপনি একটা সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতিও ছিলেন। এই যে ছাত্রলীগ তো শেখ হাসিনারই ছাত্র সংগঠন ছিল। ওই জায়গা থেকে এই যে আপনার ট্রান্সফরমেশন, এইটা কিভাবে হলো আসলে? আসলে আমার তো বাসা গোপালগঞ্জে। তো আমি গোপালগঞ্জে জন্মের পরই দেখছি বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, নৌকা, এগুলো দেখে আমি বড় হয়েছি। তো আমার ওই স্বভাবত ভাবেই অন্যদের মতো আমার মাথায় ওই নৌকা, ছাত্রলীগ এইগুলাই ঢুকছে। তো আমি ওই ধারাবাহিকতাই আমি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি শুরু করছিলাম। তা আমার আর কি শেখ মুজিবুর রহমান রে চরিত্রগত ভাবে ভালো লাগতো, তার আদর্শ আমার ভালোই লাগতো। তা আমি ওই ভালো লাগা থেকে আমি ছাত্রলীগ করছিলাম। এরপরে আমি দেখি যে বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান যে চরিত্র বা আদর্শ রাইখে গেছে সংগঠনের, ওইগুলো আসলে ছাত্রলীগের ভিতরে কিছু নাই। ওরা নীতি নৈতিকতা বলতে কিছুই নাই ওদের ভিতরে। যত দুর্নীতি, স্বজনপ্রীতি, এইগুলো দিয়ে সংগঠন চলে, চাঁদাবাজি। তো এইগুলো দেখে ওদের উপরে আমার একটা ক্ষোভ জন্ম নেয়। তো এইগুলো নিয়ে আমি অনেক কষ্ট পাইছিলাম, ধাক্কা খাইছি আর কি। তো এই যে কষ্ট পাওয়ার কারণে ধাক্কা খেয়ে আমি হচ্ছে আল্লাহর নিকটাপন্ন হই। ছাত্রলীগ আমার মার্ক করে শিবির হিসেবে। এরপরে ওরা আমার এক পর্যায়ে শিবির ট্যাগ দেয়। এরপরে আমি বলি কি যে নামাজ পড়লে যদি শিবির হইতে হয়, ভালো কাজ করলে যদি শিবির হইতে হয়, তাহলে আমি শিবির যা। এই বলে আমি আমার ওই অব্যাহতি বিজ্ঞপ্তিটা আমার নিজের ওয়ালে প্রচার করি যে আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে ছাত্রলীগের সাথে নাই, আমি শিবির, ঠিক আছে, ওকে। তো আমার ওই বিজ্ঞাপনে আমার প্রায় 150-200 ছোট ভাই, বন্ধু বান্ধব, ছাত্রলীগের যারা, এরা আমারে সমর্থন জানাই, এরা কমেন্ট করে। আর আমার যে অব্যাহতি দিছিল, সেই পোস্টে হচ্ছে সভাপতি সেক্রেটারি 2 জন মিলাইয়ে যে বিজ্ঞপ্তি তারা প্রচার করছিল, ওই জায়গায় 15 জন মাত্র কমেন্ট করছিল। 15 বা 16 আগস্ট আপনি দেশে ফিরছেন। দেশে ফিরে কি দেখতে চান? সবার উদ্দেশ্যে বলতে চাই যে যোগ্যতার মূল্যায়ন করুক সবাই। যেখানে যে মানুষটা যোগ্য তারা জানি সেই জায়গায় সেই দায়িত্ব দেওয়া হয়।